আমি প্রেগনেন্ট। এই কথা শুনে আমার মা আর আমি দুইজনই অখুশি, কারণ আমি অবিবাহিত। পর্ব 2। আম্মু আমার সিদ্ধান্ত শুনে বলল, দেখ, জীবনটা এত সোজা না তুই যতটা সোজা ভাবছিস। সমাজে আমরা মুখ দেখাবো কি করে? একটাবার কি ভেবে দেখেছিস লোকে কি বলবে? একজন কুমারী মেয়ে বাচ্চা প্রসব করেছে। তুই এক্ষুনি চল আমার সাথে, আমি এই বাচ্চা তোকে রাখতে দিব না। আমার তো সবই হারিয়ে গেল মা, হারানোর মতো তো কিছুই আর নেই আমার কাছে। তুমি চাইলে আমি অনেক দূরে চলে যাব, তবু এই বাচ্চা আমি নষ্ট করব না। আর তুমি যদি এই বাচ্চাটাকে নষ্ট করতে বলো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে পালিয়ে যাব। আর কোনোদিন কিন্তু তুমি আমায় খুঁজে পাবে না। আম্মু আব্বুকে ফোন করে সবকিছু জানালো। আব্বু আমাকে খুব বুঝালো বাচ্চাটাকে নষ্ট করে ফেলার জন্য, কিন্তু আমি যে এই বাচ্চাটাকে কিছুতেই নষ্ট করব না। আম্মু আব্বু বলেন, তাহলে যেন আমি বিয়ে করে নেই। আমি তাতেও না করে দিলাম। কিছুদিন পর হঠাৎ একদিন ইহান আমাকে ফোন দিয়ে বলে ও আমাকে খুব মিস করছে, আমার জন্য নাকি ও খুব খারাপ লাগে। আচ্ছা, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না সারা জীবন? আমি বললাম, না, পারি না। প্লিজ এতটা পাষাণ হইও না, বন্ধু হয়ে থাকি আমরা। আমি ফোনটা রেখে দেই। আমার তো কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে, কিন্তু ইহানকে আমি একটুও বুঝতে দিইনি। এর মাঝে আমি আর বাসার বাইরেও বের হইনি। আজ আম্মু এসে আমাকে বলছে, চল আজ তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব, চেক আপ করা দরকার, চলো। আমি আর আম্মু রিকশায় করে হসপিটালে যাচ্ছি। হঠাৎ করে কোত্থেকে যেন একটা ছেলে চিল্লে চিল্লে ডাকছে, অপরিচিতা, এই অপরিচিতা, অপরিচিতা। আমি আর আম্মু দুইজনই খুব অবাক হয়ে গেলাম। এরকমও কারো নাম হয়? আমরা কেউ সেদিকে আর খেয়াল করলাম না, রিকশাটাও থামালাম না। কোন পাগল এইভাবে চিল্লাচ্ছে কে জানে? অপরিচিতা তো কারো নাম হয় না। কি জানি, হতেও পারে হয়তো বা কারো নাম, যা ছেলেটা এইভাবে ডাকছে। আমরা রিকশায় করে হসপিটালে চলে আসলাম। ফোন করে সিরিয়াল লিখে রেখেছিলাম বলে আসার সাথে সাথে ডাক্তার দেখাতে পারলাম। ডাক্তার বললেন বাচ্চা সুস্থ আছে, কোনো রকমের কোনো সমস্যা নেই। মেয়েকে কি সেই পাত্রের সাথেই বিয়ে দিয়েছেন যে এই অবস্থা করেছে তার? না, মানে আসলে থাক, কিছু বলতে হবে না। যত দ্রুত পারেন মেয়েকে বিয়ে দিয়ে দেন। আম্মু আস্তে করে হ্যাঁ বলল। বেরোতেই আম্মু আর আমি চমকে যাই প্রতিবেশী কাকিকে দেখে। আর তখন তো আরো ঘাবড়ে যাই যখন দেখি আমাদের প্রতিবেশী কাকিটা শুনে নিয়েছে যে আমি প্রেগনেন্ট। ভাবি, আর ডিজা নাকি প্রেগনেন্ট। এত বড় একটা কথা আপনারা গোপন রেখেছেন কেন? ছি, লজ্জা নেই তোমার? বিয়ের আগে কিভাবে প্রেগনেন্ট হলে? কার পাপ তুমি পেটে ধরেছ? জাস্ট শাট আপ। ও কোনো পাপ পেটে ধরেনি, ও আমাদের দুজনের সন্তানকে পেটে ধারণ করেছে। আর ওই সন্তানের বাবা হচ্ছে আমি। আমি আর আম্মু কথাগুলো শুনে একদম আটকে উঠলাম। আমি আর আম্মু যেন দ্বিতীয়বারের মতো বড় রকমের একটা ধাক্কা খেলাম। চলো এখান থেকে, এখানে আর এক মুহূর্তও নয়। ছেলেটা আমাকে আর আম্মুকে হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে। আজব তো, কে আপনি? এভাবে আমাদের টেনে নিয়ে আসলেন কেন? বলছি, আগে বাসায় চলো তোমার। এই ছেলে, তোমাকে আমরা বাসায় কেন নিয়ে যাব? মা এখানে এসব কথা বলাটা কি ঠিক হবে? তাই আমি বাসায় যেতে চাচ্ছি। অদ্ভুত তো, আপনি আমার মাকে মা ডাকছেন কেন? আর কে আপনি? আপনাকে আমরা বাসায় নিতে পারবো না, যা বলার আপনি এখানেই বলুন। ছেলেটা আমাকে আর আম্মুকে টেনে একটা নিরাপদ জায়গায় নিয়ে গেল। এবার শুনুন তাহলে আমি কে। আমি রিনান চৌধুরী, অপরিচিতার হাজব্যান্ড, আপনার মেয়ের বিয়ে করা বর। মানে কি বলছো তুমি এগুলো? এই যে মিস্টার, মাথা ঠিক আছে তো আপনার? আর অপরিচিতা কে? হ্যাঁ, আর আপনি আম্মুকে এই কথা বলছেন কেন যে আপনি আম্মুর মেয়ের জামাই? কে আপনি? 1 মিনিট আদ্রিজা, আমাকে কিছু বলতে দাও। বাবা, কে তুমি বলো তো, সত্যি করে বলো। আম্মু, আমি যা বলছি সত্যি বলছি। আমি ওর হাজব্যান্ড। আর ওর যদি সত্যি সত্যি বাচ্চা পেটে থেকে থাকে, তাহলে সেই সন্তানের বাবা আমি। আর ওই সন্তান আমাদের বৈধ সন্তান। আমি সবকিছু শুনতে চাই বাবা, তুমি আমাকে সবকিছু খুলে বলো। একদম সত্যি কথা বলবে। তুমি আমার সাথে কোনো ধরনের লুকোচুরি কিংবা মিথ্যা কথা বলবে না। আচ্ছা ঠিক আছে মা। অনেকদিন আগে একটা অ্যাক্সিডেন্টের সময় ওকে আমি উদ্ধার করি। যে যেভাবে পারে এক একজনকে উদ্ধার করে, আমিও সেদিন ওকে উদ্ধার করি। ও অজ্ঞান অবস্থায় পড়েছিল, মাথায় হালকা চোট লেগেছিল। আমি ভাবলাম ওকে বাসায় নিয়ে গিয়ে কপালে ব্যান্ডেজ করে পানি ছিটা দিই, তাহলেই ও ঠিক হয়ে যাবে। কারণ ঘটনাস্থল থেকে হসপিটাল ছিল অনেকটা দূরে, আর আমার বাসা ছিল তার কাছে। তাই আমি কোলে করে বাসায় নিয়ে যাই ওকে। বাসায় নেওয়ার পর আমি মাথায় ব্যান্ডেজ করে দেই। আমার মা হাত পা ম্যাসেজ করে দেন, মুখে পানি ছেটা দেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করেই জ্ঞান ফিরে আসে কিনা সেটা দেখার জন্য। কিন্তু কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর দেখি আমার মা ওকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠিক আছো, সামান্য মাথায় একটু ব্যথা পেয়েছো, ঠিক হয়ে যাবে। কিন্তু ওর উত্তর শুনে আমরা অবাক হয়ে যাই। ও বলে, আমার কি হয়েছিল? আমি কে? আর আপনারা কে? কিভাবে আমি ব্যথা পেলাম?
কিছু বলতে পারে না ও। মানে কে ও, কোথায় বাসা, কিছুই বলতে পারে না। মা বললেন তুই একটা ডাক্তার ডেকে নিয়ে আসে তাড়াতাড়ি। আমি ডাক্তার ডেকে নিয়ে আসলাম অনেক তাড়াতাড়ি। ডাক্তার ওকে দেখে বললেন উনি মাথায় আঘাত পাওয়াতে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। বাইরে থেকে আঘাতটা ছোট মনে হলেও মাথার ভেতরে আঘাতটা ভালোই লেগেছে, সে কারণে তিনি তার অতীতটা ভুলে গেছেন। আপাতত আপনারা কোনো রকমের জোর করবেন না, তাকে কোনো কিছু জানার জন্য কখনো প্রেশার ক্রিয়েট করবেন না। কিছুদিন দেখেন কি হয়, তারপর আমাকে বিস্তারিত জানাবেন। আমরা আচ্ছা বলে ডাক্তারকে বিদায় জানালাম। রিনান, এখন কি হবে? মেয়েটাকে তো আমরা কেউ চিনি না, এখানে তো রাখতেও পারবো না। তাছাড়া দেখে তো আমাদের এখানকার মনে হচ্ছে না। তাহলে কি ঘটনাস্থলে গিয়ে দেখবো কেউ কে চিনে কিনা? মা বলল যা বাবা, তাই গিয়ে দেখ। আমি ওকে বললাম চলো আমার সাথে, কিন্তু ও কোনো মতেই আমার সাথে যাবে না। ওকে রাজি করাতে করাতে ব্যর্থ হয়ে আমি একাই চলে গেলাম ওইখানে। গিয়ে দেখি বাসার মানুষজন কেউ নেই। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম গাড়িটা কোথা থেকে এসেছে, সবাই আপনাদের থানার নাম বলল। বাসায় ফিরে এসে মাকে বললাম সব। মা বললেন এখন যেহেতু ও অসুস্থ, ও কিছুটা সুস্থ হোক, তারপর না হয় ওর ঠিকানা খোঁজা যাবে। এখন ওর নাম তো জানি না, আমরা ডাকবো কি নামে? তাই আমি ওর নাম দিলাম অপরিচিতা। আশেপাশে মানুষজন ওকে এসে দেখতে শুরু করলো। ও কারোর সাথেই কোনো কথা বলে না। আমার মা ওকে গোসল করায়, খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়। ও নিশ্চুপ হয়ে বসে থাকে, কখনো কোনো কথা বলে না। কিছুদিন পর ও হঠাৎ একদিন আমার কাছে এসে বলল আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন। এভাবে সারাদিন রাত ঘরে বসে থাকতে আমার আর একটুও ভালো লাগছে না। আমি তো অবাক, ও আমার সাথে কথা বলছে। মা বলল যা, একটু দূরে নিয়ে ঘুরে আয়। আমি ওকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। ওকে একটা শাড়ি বের করে পরিয়ে দিলেন। অদ্ভুত সুন্দর লাগছিল ওকে সেদিন। সারাদিন ঘোরাঘুরি করি, কিন্তু ও কোনো কথাই বলে না। বাসায় ফিরে আমার মাকে আর আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি আপনাদের কি হই? আপনার ছেলে আমার কি হয়? তুমি আমাদের না, মানে তুমি আমার বোনের মেয়ে, আর আমি তোমার খালা হই। একটা অ্যাক্সিডেন্টে তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তারপরে আমার বাবা মা তাহলে কোথায়? আমার বাবা মা সম্পর্কে তো আমি কিছু জানি না। তোমার বাবা মা? মা চলো তো, খুব ক্ষুধা লেগেছে, মা খেতে দিবে। অপরিচিতা ভেবে নেয় একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা হয়তো মারা গেছে, আর এটা আমরা ওকে জানাতে চাই না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। অপরিচিতা প্রায়ই এসে আমার রুমে বসে থাকে। আমাকে বলে আমাকে গান শোনাবেন, গল্প শোনাবেন। আমার তো অতীতে কিছুই মনে নেই, কিছুই মনে করতে পারছি না, তাই বর্তমান থেকে নিয়েই একটু ভালো থাকতে চাই। আমি ওকে গান শোনাই, গল্প শোনাই। ধীরে ধীরে আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব সুলভ। একদিন ঘুমিয়ে আছি, রাত প্রায় 3টা বাজে। অপরিচিতা আমার রুমে আসে, আর এসে আমার মাথার কাছে এসে বসে, ল্যাম্পটা জ্বালায়। আমি চমকে গিয়ে যাই। যেই না আমি চিৎকার দিয়ে উঠবো, সেই আমার মুখের উপরে হাত দিয়ে বসে, মুখ আটকে ধরে। চিল্লাতে বলেছি এত ভীতু কেন আপনি? আমার খুব চাঁদ দেখতে ইচ্ছা করছে, তাই আসলাম আপনাকে ডাকতে। একা একা ছাদে যাব কি করে, ভয় লাগবে যে। অপরিচিতা তারপর আমার মুখ থেকে হাত সরিয়ে বলে, ধীরে ধীরে কথা বলবেন কেমন? এত রাতে কেউ চাঁদ দেখে নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে তোমার? যাবে নাকি আমি একাই যাব? কোন পাগলের পাল্লায় যে পড়লাম আমি। অপরিচিতা একা চলে যাচ্ছিল ছাদে, তাই আমিও পেছন পেছন গেলাম। দেখুন কি সুন্দর চাঁদ। সুন্দর, তবে তোমার থেকে কম। অপরিচিতা লজ্জা পেল। তুমি যে একা একাই ছাদে চলে আসলে, যদি আমি না আসতাম? আমি জানি আপনি আসবেন, তাই তো এসেছি। হয়েছে এবার চাঁদ দেখা? তাহলে এখন কি আমরা যেতে পারি? উফ, আপনি না একটু রোমান্টিক না। চলুন এখন যাওয়া যাক। আমি অপরিচিতাকে নিয়ে বাসায় চলে আসি। ধীরে ধীরে তার সাথে আমার খুব ভালো লাগতে শুরু করে। একসময় ওকে আমি ভালোবেসে ফেলি। একদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম, আর তখনও আমাকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। কি হচ্ছে এসব? আপনি যে কি না, বৃষ্টি ঘরে বসে দেখার জিনিস, বৃষ্টি হচ্ছে ছুঁয়ে দেখার জিনিস, অনুভব করার জিনিস, ভালোবাসার জিনিস। আমার যে ভালোবাসার জিনিস মাত্র একটাই। কি সেটা? সেটা হচ্ছে তুমি। অপরিচিতা লজ্জা ভরা নয়নে আমার দিকে তাকালো, আর আমাকে বলল, আচ্ছা পাগল তো আপনি, ভালোবাসার কথাটাও ভালোভাবে প্রকাশ করতে পারেন না। আমি সাথে সাথে হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লাম। অপরিচিতা, আমি তোমার সাথে শুধু আজ না, এই জীবনে যতবার বৃষ্টি হবে ঠিক ততবার তোমার হাত ধরে সেই বৃষ্টিতে আমি ভিজতে চাই। ভিজবে আমার সাথে? ধরবে কি তুমি আমার হাত?
অপরিচিতা দৌড়ে রুমে চলে আসে। আমি পিছু পিছু যেতেই মা আমার সামনে পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে গল্পটি শুনলেন এটি একটি আপুর জীবনের গল্প। গল্পটির দ্বিতীয় পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তাহলে গল্পটির আর একটা পর্ব আছে, সেই পর্বটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। গল্পটি এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য এবং দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।